সমানুপাতের দ্বিতীয় অংশটা আলোচনা করব, অর্থাৎ 11.2। 11.1-এ আমরা অনুপাত সমানুপাত সম্পর্কে জেনেছি। এবার আমরা ধারাবাহিক অনুপাতটা জানব। ধারাবাহিক অনুপাতটা কি? দুইটি অনুপাত যদি ক:*খ এবং খ:*গ আকারের হয়, তাহলে সেটাকে একত্রে ক, খ এবং গ আকারে যদি লেখা যায়, একে বলা হয় ধারাবাহিক অনুপাত। মনে করো দুইটা অনুপাত 1:2 আর 3:4। এখন এখানে এটাকে প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত বলবো। আমরা জানি এটা হচ্ছে পূর্ব রাশি, এটা উত্তর রাশি। দুইটাকে ধারাবাহিক বানাতে হলে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ এভাবে 1:3:2:3 3:6 হবে। আর এই ক্ষেত্রে দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ 3:2:4:2 হয়ে যাবে 6:8। এটাকে একত্রে আমরা লিখব 3:6:8। এটাই হলো আমার ধারাবাহিক অনুপাত। এটা কেন করা হয়? মনে করো তুমি ক:*খ এর অনুপাত লিখলে 1:2 আর খ:*গ এর অনুপাত লিখলে 3:4। এখন তিনটাকে আমি কি বানাবো? ক:*খ:*গ। কিন্তু খেয়াল করো, খ এর অনুপাত এখানে চলে আসে 2 আর এখানে 3। তো একই জিনিস, একটা জিনিস একজনকে দুই ভাগে কি ভাগ করে দেওয়া যাবে না। সেজন্য একরকম করার জন্য আমরা ধারাবাহিক অনুপাত করব। মনে করো রাশি s কে a:b:c:d অনুপাতে ভাগ করতে হলে আমাকে কি করতে হবে? s কে যে টোটাল 4টা অনুপাত এর যোগফল করতে হবে। ওই অংশটা দ্বারা s কে ভাগ করে এর সাথে গুণ করে দিব। সেক্ষেত্রে আমার প্রথম অংশ হবে s এর প্রথম জনের অংশ ডিভাইডেড বাই সবার অংশের যোগফল। লিখতে পারি sa/a+b+c+d। দ্বিতীয় জনের অংশ লিখবে সেই নির্দিষ্ট সংখ্যা, অর্থাৎ s এর দ্বিতীয় জনের অংশ ডিভাইডেড বাই সবার অংশের যোগফল sb/a+b+c+d। তাহলে তৃতীয় জনের অংশ হবে s এর তৃতীয় জনের অংশ ডিভাইডেড বাই সবার অংশের যোগফল a+b+c+d, অর্থাৎ sc/a+b+c+d। আর চতুর্থ জনের অংশ হবে এর চতুর্থ জনের অংশ বাই সবার অংশের যোগফল sd সবার অংশের যোগফল। এভাবেই আমরা প্রত্যেকের অংশের মান বের করতে পারি। এই চ্যাপ্টার বেসিক কিছু ফর্মুলা আমরা জেনে নিলাম। আমরা এবার কিছু ম্যাথ করব। তো এখানে 1 থেকে যে 10 পর্যন্ত ম্যাথগুলো আছে, আশা করি পারবে। এগুলো আমরা ক্লাস 7-8-এ করে আসছি, অবশ্যই পারবে, একটু ট্রাই করো। তো আমরা 11 থেকে শুরু করব। তাহলে চলো। এখানে ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করো যেন ক এবং খ এর অংশের অনুপাত 2:3, খ এবং গ এর অংশের অনুপাত 1:2 আর গ এবং ঘ এর অনুপাত 3:2 হয়। যদি এরকম ভিন্ন ভিন্ন অনুপাত দেওয়া থাকে, তাহলে আমরা অনুপাতগুলোকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করে নিব। তাহলে চলো লিখি। দেওয়া আছে ক:*খ কত? 2:3।
খ ইস্টু গ 1:2, গ ইস্টু ঘ কত দেয়া আছে 3:2, অর্থাৎ এই অনুপাতটা। এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব। সেক্ষেত্রে কি করতে হয়, প্রথম যে অনুপাত থাকে তাকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হয় এবং দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হয়। তো এখানে খেয়াল করো, আমরা যদি এই অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি অর্থাৎ 1 দ্বারা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। সেজন্য আমরা প্রথম অনুপাতকে ঠিক রাখব, আমরা দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত দ্বারা কাজ করব। তাহলে লেখো, এক্ষেত্রে আমরা কত করব, এই অনুপাতটিকে 3 দ্বারা এবং এই অনুপাতকে 2 দ্বারা গুণ করবে। ঠিক আছে, লেখো 1 × 2কেও গুণ করব কত দ্বারা, 3 দ্বারা। কত হয়, 3:6। পাশে একটু সাইড নোট দাও, অনুপাতের উভয় রাশিকে উভয় রাশিকে 3 দ্বারা গুণ করি। আর এখানে 3 × এবার কত দিয়ে গুণ করব, প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা অর্থাৎ 2:2 কত হয় 6। এখানে একটু নোট দিয়ে নাও, অনুপাতের উভয় রাশিকে 2 দ্বারা গুণ করে। এরকম করার উদ্দেশ্য আরেকটা হলো, এখানে ক্ষয়ের অংশটা 3 আসে, এখানে 1 আসে, তাহলে ভিন্ন রকম চলে আসলো। কিন্তু দেখো, আমরা যখন এরকম সাজাবো তখন এখানেও আমার ক্ষয়ের অনুপাত কত আসবে 3, এখানে আমার 3 থাকলো। আর গয়ের দেখো এখানে 6, এখানেও 6, অর্থাৎ সবটা একই রকম হয়ে গেল। তাহলে ধারাবাহিক অনুপাতে লিখলে আমরা কি লিখব, অতএব ক ইস্টু খ ইস্টু গ ইস্টু ঘ, একত্রে লেখো 2:3। গয়ের অনুপাত কী হবে 6, এটা আমার ধারাবাহিক অনুপাত হয়ে গেল। এখন আমরা জানি অনুপাতে কখনো কি থাকে না, তাদের অ্যাকচুয়াল সংখ্যাটা থাকে না, এখানে তাদের ন্যূনতম অংশটুকু থাকে। এবং মনে রাখবে, এখানে অবশ্যই সবগুলোর মধ্যে একটা ফিক্সড ভ্যালু থাকবে, যেটা কিনা সবগুলোর গসাগু হয়। তাহলে ধরে নিলাম সেটা x, সেক্ষেত্রে আমরা লিখব, মনে করি ক পাবে 2x টাকা, খ পাবে 3x টাকা, গ পাবে 6x টাকা এবং ঘ পাবে তাহলে তাদের টাকার পরিমাণ আমরা পেয়ে গেলাম। এই যে তাদের টোটাল টাকা, এটা কার সমান হবে, প্রশ্নে আমার যা দেওয়া ছিল 300 টাকা, তার সমান হবে। লেখো প্রশ্ন মতে বা শর্ত মতে 2x প্লাস 3x প্লাস 6x প্লাস 4x = 300। এখানে আমাদের অজানা রাশি কোনটা, x এর ভ্যালুটাই আমরা বের করব। তাহলে কত হবে, আমরা তাদের টাকার পরিমাণ পেয়ে গেলাম। এই টাকার মোট যে টোটাল পরিমাণটা হবে সেটা কার সমান হবে,
এখানে যে মোট টাকা দেওয়া আছে 300 টাকা তার সমান হবে। লেখো প্রশ্ন মতে বা শর্ত মতে 2x প্লাস 3x প্লাস 6x প্লাস 4x কার সমান? 300 টাকার সমান। এখানে আমাদের অজানা রাশি কোনটা? x। x এর মান নির্ণয় করো। 3 আর 2 5, 5 আর 6 11, 8 4 15, অর্থাৎ 15x ইকুয়াল 300। এখানে x এর মানটা কত হবে? 300কে ভাগ করে দাও 15 দিয়ে, অতএব x ইকুয়াল 20। এই যে x এর মান আমরা 20 পেলাম, এটা কোথায় বসাবো? এই যে এখানে বসাই দিব। তাহলে আমরা কয়ের টাকার পরিমাণ খ এবং গয়ের টাকার পরিমাণ পেয়ে যাব। লেখো অতএব ক পায় 2x, অর্থাৎ 2 × 20 সমান 40 টাকা। খ পায় 3x, অর্থাৎ 3 × 20 কত হবে? 60 টাকা। গ পায় ঘ পায় কত? 4x। x এর মান বসাও 80 টাকা। এখন অঙ্কটা হয়েছে কিনা একটু দেখে নেই। দেখো এখানে টোটাল যোগ করলে কত হয়? 0, 12 আর 8 হচ্ছে 20, আর 6 আর 4 হচ্ছে 10, 20 আর 10 অর্থাৎ 30 টাকা। তাহলে কত হয়ে গেল আমার? 300 টাকা। অর্থাৎ কি পেলাম? যে মোট টাকা ছিল সেই পরিমাণ টাকাই এদের মধ্যে ভাগ করে দেওয়া ছিল। এটাই আমাদের অ্যান্সার। আসো পরে ম্যাথটা একটু দেখে নেই। দেখো কি বলা আছে? 3 জন জেলে 690টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত দেওয়া আছে 2/3, 4/5 এবং 5/6, অর্থাৎ 3 জনের অনুপাত দেওয়া আছে। তো এখানে আলাদা আলাদা কোনো অনুপাত নেই, অর্থাৎ ধারাবাহিকেই দেওয়া আছে। তাহলে আমরা লিখব, দেওয়া আছে 3 জনের অংশের অনুপাত, 3 জনের অংশের অনুপাত 2/3, 4/5 5/6, অর্থাৎ প্রথম জনের, দ্বিতীয় জনের এবং তৃতীয় জনের। যেহেতু এখানে আমাকে ধারাবাহিক নির্ণয় করা লাগবে না, সেক্ষেত্রে আমরা জানি যে অনুপাত মানে কি? তাদের ন্যূনতম সংখ্যাটা দেওয়া আছে। আর আমরা এই জানি যে অনুপাতে অবশ্যই একটা ফিক্সড ভ্যালু প্রত্যেকটার মধ্যে থাকবে, যেটা তাদের গসাগু ধরে নিলাম সেটা x। তাহলে আমরা লিখব প্রথম জেলে মাছ পায়, মনে করি প্রথম জেলে মাছ পায় যে ফিক্সড ভ্যালুটা ধরেছিল x, এটা এর সাথে গুণ করে লিখবে, অর্থাৎ 2x/3t। তাহলে দ্বিতীয় জেলে মাছ পাবে 4x/5t, আর তৃতীয় জন পাবে 5x/6t। এখন এই 3 জনের মাছের সংখ্যা যোগ করলে টোটাল যে মাছ দেওয়া ছিল তার সমান হবে। দেখো প্রশ্ন মতে বা শর্ত মতে 3 জনের মাছের সংখ্যা যোগ করো, 2x/3, 4x/5 প্লাস 5x/6 কার সমান হবে? 690 এর সমান। 690। এরকম ভগ্নাংশ থাকলে কি করতে হবে?
লসাগু নিতে হবে। কার 3, 5, 6 হরগুলোর লসাগু নিতে হবে। লসাগু বের করে নাও। কি করব, সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ 3 দ্বারা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করব যেন দুইটা সংখ্যাকেই কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যায়। তাহলে 3 দাও, 1 আর 5 ঠিক থাকবে, আর 6 কে করলে 2 আর যায় না, তার জন্য আর করবো না। 3 5 15, 15 দুগুণে 30, লসাগু হবে 30। 3 দিয়ে ভাগ করো 10, 10 দিয়ে এটাকে গুণ করো 2 কে 20, 20x। 5 দিয়ে 30 কে 6, 6 দিয়ে 4 কে গুণ করলে 4 6 24, 6 দিয়ে এটাকে ভাগ করলে 5, 5 5 25। উপরে যোগ করলে কত হবে, 25 আর 24 49 আর 20 69, আর এখানে কত হবে 69x 30। লাগলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তাহলে উভয় পাশে আমি কত দ্বারা ভাগ করতে পারবো, 69 দ্বারা। এখানে হয়ে যাবে x বাই 30 আর এখানে হবে 10। অতএব x এর ভ্যালু কত পেলাম, 300। এই 300 আমরা কোথায় বসাবো, এখানে যদি বসাই দেই তাহলে 3 জনে মাছের সংখ্যা পেয়ে যাব। তাহলে লেখো, অতএব প্রথম জেলে মাছ পায় টু এক্স বাই 3টি ছিল, এক্স এর ভ্যালু বসাও 300, কাটলে কত হয়, অর্থাৎ 200টি। প্রথম জেলে মাছের সংখ্যা 200। দ্বিতীয় জেলে মাছ পায় 4x বাই 5, এক্স এর ভ্যালু বসাও 300, ভাগ করলে কত হয় 60। তার মানে দ্বিতীয় জেলে মাছ পেল 240টি। তৃতীয় জেলে মাছ পাবে 5x বাই 6, এক্স এর ভ্যালু বসাও 50, 5 5 25, কত হয়ে গেল 250টি। দেখো অঙ্কটা ঠিক আছে কিনা। 250 আর 240 সবগুলো এখানে 0, 5 4 9 আর এখানে 6, কতটা হলো 690টি মাছ। অর্থাৎ আমাদের অঙ্ক সঠিক। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এবার একটি ভিন্ন ধাঁচের অঙ্ক করব। দেখো 15 নাম্বারটা, ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর, মাশরাফি 171 রান করলো। এখানে সাকিব এবং মুশফিকুরের রান আর মুশফিকুর এবং মাশরাফির রানের অনুপাত একই, অর্থাৎ 3:2। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে সাকিবের রান অনুপাত মুশফিকুরের রান কত লিখব, 3:2, এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাতও কি হবে, 3:2। দেখো মুশফিকুরের রান অনুপাত কার, মাশরাফির রান কত হবে, একই হবে, অর্থাৎ 3:2। একটু খেয়াল করো, এখানে মুশফিকুরের রান 2 আর এখানে মুশফিকুরের রান 3, ভিন্ন হয়ে গেল না। আমাকে কি করতে হবে, এটাকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব। তাহলে আমার কি হবে,
এই দুইজনের রানের অনুপাত সমান হয়ে যাবে। কি করতে হয় যেন? প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হয়। তাহলে লিখো কত হবে? 3 × 3 অনুপাত 2 × 3 কত হয়ে গেল? 9, আর এখানে হবে 6। একটু সাইড নোট দাও। অনুপাতের উভয় রাশিকে কত দ্বারা গুণ করলাম? 3 দ্বারা গুণ করো। ঠিক একইভাবে এখানে এই অনুপাতকে আমরা কি করব? আগের অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করব, অর্থাৎ 3 × 2, 2 × 2 কত হবে? 6, 4। লেখো অনুপাতের উভয় রাশিকে 2 দ্বারা গুণ করি। এবার দেখো তো, এখানে আমার মুশফিকুরের রান কত আসলো? 6, আর এখানেও কত আসলো? 6। তাহলে কি সমান হয়ে গেল? ধারাবাহিক অনুপাতে লিখলে আমরা কি লিখব? অতএব সাকিবের রান অনুপাত মুশফিকুরের রানের অনুপাত কার? মাশরাফির রানের অনুপাত। কত হবে? 9:6:4। তো আমরা জানি অনুপাতে থাকলে কি হয়, এদের সর্বনিম্ন মান দেওয়া থাকে, আর এর সাথে একটা ফিক্সড একটা সংখ্যা 3টার মধ্যেই থাকবে, সেটা ধরে নিলাম x। তাহলে এবার লিখবে, ধরি সাকিবের রানের সংখ্যা x, মুশফিকুরের রানের সংখ্যা আর মাশরাফি রানের সংখ্যা এত। তাহলে এখানে যে মোট সংখ্যা পেলাম, এটা কার সমান হবে? এটা হবে 171, যা আমার প্রশ্নে দেওয়া আছে তার সমান। লেখো প্রশ্ন মতে বা শর্ত মতে 9x + 6x, এখানে আমার অজানা রাশি কি? x এর ভ্যালুটা বের করে ওখানে যদি বসাই দেই, তাহলে আমরা তিনজনের রানের সংখ্যা পেয়ে যাব। 9, 8, 6, 15, 8, 4, 19x। এখানে আমরা x এর মান নির্ণয় করব। x = 171 / 19, 19 দিয়ে ভাগ করলে কত হবে? অতএব x = 9। এই 9 আমরা x এর মানগুলো এখানে বসাই দিব, তাহলে সাকিবের, মুশফিকুর এবং মাশরাফির রানের সংখ্যা পেয়ে যাব। অতএব সাকিবের রানের সংখ্যা রানের সংখ্যা 9x, অর্থাৎ 9 × 9 81। মুশফিকুরের রানের সংখ্যা 9
6x অর্থাৎ 6 × 9 6 নং 54 কত হবে 54। মাশরাফির রানের সংখ্যা 4x অর্থাৎ 4 × 9 4 নং 36। এই হলো আমার তিনজনের রানের সংখ্যা। এখন একটু দেখে নাও অঙ্কটা আসলে হয়েছে কি না। 36 6 4 10 11 1 থাকলো 1 1 আর 3 4 9 9 আর 8 কত 17। তাহলে টোটাল রানের সংখ্যা 171, যেটা আমার প্রশ্নে দেয়া ছিল, অর্থাৎ অঙ্কটা আমাদের সঠিক হয়েছে। এটুকুই অ্যান্সার। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক করব। বলা আছে কি, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে কি বলা আছে, বর্গক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান হয়। ধরে নিলাম সেটা এ। লেখো দড়ি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ কিংবা এক্স, যে কোনোটাই তুমি ধরতে পারো। ধরলাম এ একক, যেহেতু কোনো একক নেই তার জন্য একক কথাটা লিখলাম। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, যে বাহু দেওয়া আছে অর্থাৎ এ ধরলাম তার বর্গ স্কয়ার। লেখো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ একক। এবার বলছে 20% বৃদ্ধি পায় কার পরিমাণ, বাহুর পরিমাণ। এখানে বাহু আছে এ, এর 20% বৃদ্ধি পাবে। মনে করো এ আমার কলম, আমি এর 20% বৃদ্ধি নিব, অর্থাৎ 20% বড় অংশটুকু এর নিব। তাহলে এটা যা থাকবে এর সাথে আরও 20% আমি অ্যাড করব। তাহলে এটা আমার থাকলো প্লাস দিয়ে এত এর 20% লিখব। লেখো 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে যা দেয়া আছে এ প্লাস এ এর 20%, যেহেতু বৃদ্ধি সেজন্য প্লাস হবে এ এর 20%, এত একক। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে লিখে নেই। এ প্লাস এ এর পার্সেন্ট উঠাতে হলে কী করতে হয়, পার্সেন্ট বলতে 1/100, আমরা লিখব 20/100। এত একক। তাহলে 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য পেলাম 6a/5 একক। এবার লেখো 20% বৃদ্ধিতে ক্ষেত্রফলটা কি হবে, পরিবর্তন হবে। নতুন যে বাহুর দৈর্ঘ্য পেলাম তার বর্গ হয়ে যাবে, স্কয়ার লাগবে। তাহলে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম, 6a/5 এত এর হোল স্কয়ার বর্গ একক। এটাকে লিখলে আমরা লিখতে পারি 6 6 36 এ স্কয়ার, আর উপর হবে নিচে হবে 25 এত বর্গ একক। তোমাকে বের করতে বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে।
তো আমরা দেখি 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি পেল। কত বৃদ্ধি পেল? নতুন যে ক্ষেত্রফল পেলাম এর থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দিলেই তো পেয়ে যাব কতটুকু বৃদ্ধি পেল। লেখো ক্ষেত্রফল বৃদ্ধি পায় মাইনাস আগের যে ক্ষেত্রফলটা অর্থাৎ a স্কয়ার এত বর্গ একক কত হবে 25 কত হয় 11 a স্কয়ার বাই 25 এত বর্গ একক। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কত পেলাম 11 a স্কয়ার বাই 25। শতকরা কত বৃদ্ধি পেল? এই ক্ষেত্রফলটা কত থেকে বৃদ্ধি পেল? আগে যা ছিল অর্থাৎ a স্কয়ারে বৃদ্ধি পেল 11 a স্কয়ার বাই 25। তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে? আমরা লিখতে পারি a স্কয়ারে বৃদ্ধি পেল 11 a স্কয়ার বাই 25, একে বৃদ্ধি পেল একে কত বৃদ্ধি পেল সেটা, এবং 100-তে কত বৃদ্ধি পেল। আমরা ওইভাবে না লিখে একটু সহজভাবে লিখে নেই। লিখব অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায় কি লিখব? বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল। মূল ক্ষেত্রফল ইন্টু 100%। এটা ওই অংশ থেকে অবশ্যই সহজ, এজন্য এভাবেই লিখবে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কত পেলাম 11 a স্কয়ার বাই 25, আর আমার মূল ক্ষেত্রফল কত ছিল a স্কয়ার। a স্কয়ার লেখো ইন্টু 100%। এটাকে ভেঙে লেখো 11 স্কয়ার বাই 25, আর এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই a স্কয়ার ইন্টু 100%। পার্সেন্ট থাকবে যেহেতু আমাকে শতকরা বলছে, সুতরাং পার্সেন্ট থাকবে। স্কয়ার কাটো, 25 দিয়ে 100-কে কাটলে হয় 4, 4 দিয়ে 11-কে 44, কত হবে 44%। তাহলে শতকরা বৃদ্ধি পেল 44%। আশা করি আজকের ম্যাথগুলো ভালো বুঝতে পেরেছ। তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই সাবজেক্ট টিচারের সাথে আলোচনা করে নিবে। স্ক্রিনে দেখানো ম্যাথগুলোই আমাদের SW থাকবে। তো আজকের জন্য এখানেই, আল্লাহ হাফিজ।